হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সিস্টেম অ্যানালিসিস এন্ড ডিজাইনের ডিজাইনিং ইফেক্টিভ আউটপুট। চলুন শুরু করা যাক। তো ফার্স্টে দেখব আউটপুট ডিজাইন। The content of output must be considered as interrelated to the output method. এখানে দুইটা মেথড আছে, দেখেন যে একটা হচ্ছে এক্সটার্নাল আউটপুট আর একটা হচ্ছে ইন্টারনাল আউটপুট। তো এক্সটার্নাল আউটপুটটা কি জন্য ইউজ হয়, দেখেন যে গোয়িং আউটসাইড দ্য বিজনেস, অর্থাৎ বিজনেসের বাইরে যে কাজগুলো সেগুলো হচ্ছে এক্সটার্নাল আউটপুটের কাজ, আর ইন্টারনাল আউটপুট হচ্ছে বিজনেসের ভেতরে যে কাজগুলো হচ্ছে সেটার জন্য যে আমরা আউটপুটটা দেখি সেটা হচ্ছে ইন্টারনাল আউটপুট। ঠিক আছে, তো এক্সটার্নাল আউটপুটের কয়েকটা এক্সাম্পল দেখি, যেমন ধরেন ইউটিলিটি বিলস, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো হচ্ছে এক্সটার্নাল আউটপুট। ঠিক আছে, আর ইন্টারনাল আউটপুটের এক্সাম্পল হচ্ছে সামারি রিপোর্ট, ডিটেলস রিপোর্ট, মানে যে রিপোর্টগুলো আমরা রেডি করি সেগুলো হচ্ছে ইন্টারনাল আউটপুট। এখন আমরা দেখব যে আমরা যে আউটপুট মেথডগুলো দেখলাম, যে এক্সটার্নাল এবং ইন্টারনাল, সে আউটপুট মেথডগুলোর মধ্যে আমরা মানে কম্পেয়ার করতে পারবো যে কোন মেথডটা বেশি ইফেক্টিভ বা কোনটা লেস ইফেক্টিভ, এরকম ইয়ে করতে পারবো। তো ফার্স্টেই হচ্ছে আমরা তিনটা জিনিস নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে অডিও আউটপুট অ্যান্ড পডকাস্ট, দেন হচ্ছে মোবাইল ডিভাইস, আর একটা হচ্ছে ইলেকট্রনিক আউটপুট। ঠিক আছে, তো অডিও আউটপুটের মধ্যে অ্যাডভান্টেজেসগুলো হচ্ছে যে গুড ফর ইন্ডিভিজুয়াল ইউজার্স, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইউজার্সের জন্য হচ্ছে এই অডিও আউটপুট বা পডকাস্টটা হচ্ছে মানে একটা বেনিফিট টাইপের, মানে ভালো, তাই তাই না? অ্যান্ড সেকেন্ড যেই অ্যাডভান্টেজ সেটা দেখেন যে গুড হোয়ার ওয়ার্কার নিডস হ্যান্ডস ফ্রি, অর্থাৎ অডিওটা কি আমাদের তো কোনো কিছু দেখার প্রয়োজন হচ্ছে হচ্ছে না, বা আমরা অডিওটা শুনতে শুনতে অনেক ধরনের কাজ করতে পারি, তাই না? মানে এটা এটা কি হচ্ছে না, আমাদেরকে হ্যাং করে রাখছে না, আমরা অডিওটা শুনতে পারবো, অ্যাট এ টাইম অন্যান্য কাজও করতে পারবো। তাহলে এটা কি টাইম সেভার, তাই না? অডিও আউটপুট এবং পডকাস্ট যেই এটা মেথডটা আউটপুটের। আর এই অডিও আউটপুটের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে লিমিটেড অ্যাপ্লিকেশন, মানে লিমিটেড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই হচ্ছে আমরা এই অডিও আউটপুট যেটা সেটা ইউজ করতে পারি। এখন চলুন দেখা যাক মোবাইল ডিভাইসের ক্ষেত্রে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজগুলো আউটপুট মেথডের ক্ষেত্রে। তো অ্যাডভান্টেজ ফার্স্টে দেখি যে হাইলি পোর্টেবল, অর্থাৎ আমরা মোবাইলকে ইজিলি এখান থেকে ওখানে মানে মুভ করাতে পারি, আমরা অনেক ইজিলি ক্যারি করতে পারি, তাই না? তো এটাই হচ্ছে হাইলি পোর্টেবল। আর সেকেন্ড যেই আহ, ইয়েটা অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ভেরি ইন্টারেক্টিভ ইউজিং গেস্টার্স, অর্থাৎ আমরা আমাদের যে ইউজার্স তার কাছে হচ্ছে ইন্টারেক্টিভ ওয়েতে হচ্ছে মোবাইলের মাধ্যমে আমরা আউটপুট দেখাতে পারি, তাই না? এটাই হচ্ছে বোঝাচ্ছে। এবং মোবাইল ডিভাইসের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে স্ক্রিন মেবি টু স্মল ফর টেক্সট। আমরা যদি কোনো টেক্সটের কিছু আউটপুট দেখাতে চাই, সেক্ষেত্রে মোবাইলের স্ক্রিনটা কি অনেক ছোট হয় না? আমাদের অনেক সময় হয় কি যে বিভিন্ন ছোট ছোট লেখা ফোনের স্ক্রিনে বুঝতে অসুবিধা হয়। এটাই হচ্ছে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আউটপুট দেখানোর সময় একটা ডিসঅ্যাডভান্টেজ। তো লাস্ট একটা ইয়ে দেখি, সেটা হচ্ছে আউটপুট মেথড, সেটা হচ্ছে ইলেকট্রনিক আউটপুট। ইলেকট্রনিক আউটপুটের ক্ষেত্রে দেখেন অ্যাডভান্টেজ হচ্ছে ক্যান বি আপডেট ভেরি ইজিলি, অর্থাৎ ইলেকট্রনিক আউটপুট যেটা সেটা এক্সাম্পল হতে পারে ইমেল, হতে পারে ওয়েবসাইট বা অন্য কিছু। ঠিক আছে, মানে ইলেকট্রনিক মাধ্যমে আমরা যেগুলো আহ, প্রকাশ করি আর কি সেগুলোই। তো এটা কি হয়, আপডেটটা ভেরি ইজি হয়, তাহলে আমরা খুব ইজিলি একটা জায়গায় মেল করতে পারি, খুব ইজিলি একটা ওয়েবসাইট ভিজিট করতে পারি, বা কোনো একটা ওয়েবসাইট যদি আমাদের ক্রিয়েট হয়ে যায় সেক্ষেত্রে খুব ইজিলি একটা ওটাকে পাবলিশ করা যায়। তো এটাই হচ্ছে মানে ভেরি ইজি টু আপডেট, এটাই হচ্ছে। তো এটার ইলেকট্রনিক আউটপুটের মাধ্যমে আমরা আমরা হচ্ছে ব্রডকাস্টও করতে পারি। আর ইলেকট্রনিক আউটপুটের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইজ নট কন্ডাক্টিভ ফর ফরম্যাটিং। যেমন হচ্ছে মানে কন্ডাক্টিভ মানে কি দেখেন, মানে আমরা যেই কাজটা করছি সেটার ক্ষেত্রে হচ্ছে ইমেলটা আমরা মানে একাধিক ক্ষেত্রে সেন্ড করতে পারি, বাট সেটাকে আমরা মডিফাই পরে আর করতে পারি না, পরে আর ফরম্যাট করতে পারি না, তাই না? এটাই হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। এখন আমরা দেখব ডিজাইনিং প্রিন্টেড আউটপুট। তো সেক্ষেত্রে হচ্ছে ডিটেলস রিপোর্টের ক্ষেত্রে প্রিন্ট রিপোর্ট লাইন ফর এভরি রেকর্ড অন দ্য মাস্টার ফাইল। তো আমরা আমরা যে মাস্টার ফাইল ক্রিয়েট করছি আমাদের প্রজেক্টের জন্য বা আমাদের ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে আমাদের যে মাস্টার ফাইল থাকে সেটাকে আমরা হচ্ছে যখন প্রিন্ট করবো সেটাই হচ্ছে ডিটেলস রিপোর্ট, মানে কি কি কাজ হচ্ছে খুঁটিনাটি অনেক ইন ডিটেলস ওখানে আলোচনা থাকবে। আর সামারি রিপোর্টে কি হয় দেখেন, প্রিন্ট ওয়ান লাইন ফর গ্রুপ ফর রেকর্ড দ্যাট ইউজ টু মেক ডিসিশনস, অর্থাৎ সামারি রিপোর্টটা কি একটা সার সংক্ষেপ, তাই না? মানে একটা ফুল ওয়েবসাইটের বা একটা ফুল প্রজেক্টের যে সার সংক্ষেপটা সেটা আমরা
একটা প্যারা বা সর্বোচ্চ 2টা প্যারার মধ্যে হচ্ছে সামারি রিপোর্টটা ক্রিয়েট করব, যেটার মাধ্যমে কিনা আমরা ক্লায়েন্টের থেকে ডিসিশনটা জানতে পারবো। মানে ক্লায়েন্টের তো ডিটেলস পড়ার টাইম নাও থাকতে পারে, তো সামারিটা দেখে সে বুঝতে পারবে যে হ্যাঁ এই কাজগুলো হচ্ছে বা এই কাজগুলো করা উচিত, মানে তার থেকে একটা ডিসিশন পাওয়া যাবে সেক্ষেত্রে। এটা হচ্ছে সামারি রিপোর্ট। এখন দেখেন ডিজাইনিং আউটপুট ফর ডিসপ্লে, কিপ দ্য ডিসপ্লে সিম্পল। আমরা যখন ওয়েবসাইট মেক করব বা কোনো একটা প্রজেক্ট মেক করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে যে ডিসপ্লেটা খুব সিম্পল হয় এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস আমরা যেন ক্রিয়েট করতে পারি, সেটা দিকে খেয়াল করতে হবে। অ্যান্ড সেকেন্ডলি কি আছে দেখেন, যে কিপ দ্য প্রেজেন্টেশন কনসিস্টেন্ট, অর্থাৎ আমরা যেই প্রজেক্টটা বানাচ্ছি সেটার ডিসপ্লেটা যে সিম্পল থাকবে, সেটা যেন মানে কনসিস্টেন্ট থাকে, মানে কনসিস্টেন্সি থাকে, সেটার জন্য হচ্ছে আমাদের এটার উপরে কাজ করতে হবে, যাতে প্রতিটা জিনিসই হচ্ছে ইউজারের কাছে অনেকটা বেশি ইউজার ফ্রেন্ডলি হয়, তাদের যেন কোনো ধরনের প্রবলেম না হয় ওই অ্যাপসটাকে ইউজ করতে বা ওয়েবসাইটটাকে ইউজ করতে। তো এখন আমরা দেখবো ড্যাশবোর্ড। আমরা জানি যে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থাকে, তাই না? ড্যাশবোর্ডের মধ্যে কি কি থাকে দেখেন, আমরা যেমন আমাদের অ্যানেক্সে খেয়াল করি যে আমাদের কিন্তু একটা ড্যাশবোর্ড থাকে, সেখানে আমাদের পার্সোনাল ইনফরমেশন, আমাদের বিভিন্ন রেজাল্ট, মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা ওখানে দেখতে পাই, তাই না? তো এই যে ড্যাশবোর্ড হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য খুবই ম্যান্ডেটরি, ঠিক আছে? ড্যাশবোর্ডের মধ্যে কি কি আছে দেখেন, মেক শিওর দ্য ডাটা হ্যাজ কন্টেক্সট, অর্থাৎ আমরা যে একটা ড্যাশবোর্ডের মধ্যে একটা ছবি অ্যাড করে দিলাম বা একটা আইকন অ্যাড করে দিলাম, বাট ওইটার মধ্যে কোনো ডাটা বা কন্টেক্সট নাই, ঠিক আছে, সেটা কিন্তু করা উচিত না। আমাদের মেক শিওর করতে হবে যে ওই মানে আমরা যে ফোল্ডার ক্রিয়েট করছি বা যে কোনো ধরনের কন্টেক্সট দিচ্ছি, সেখানে যেন ডাটা থাকে, মানে কিছুটা কিছু কাজ থাকেই ওইটার। মানে আমরা এমনি এমনি কোনো কিছু বসায় দিব না, কারণ ড্যাশবোর্ডটা মানে একজন ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেন হচ্ছে কি, চুজ দ্য কারেক্ট স্টাইল অফ গ্রাফ অর চার্ট ফর ডিসপ্লে। আমরা ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে গ্রাফ বা চার্ট ইউজ করতে পারি বিভিন্ন ধরনের স্টাইল ইউজ করে, কারণ এতে হয় কি আমাদের ইউজার তার, ধরেন একটা বিজনেস পারপাসে হচ্ছে আমরা গ্রাফ চার্ট ইউজ করতে পারি, সেক্ষেত্রে কি হয় যে তার বিজনেসটা কেমন চলছে, গ্রাফের মাধ্যমে বা চার্টের মাধ্যমে সে আপস অ্যান্ড ডাউনগুলো বুঝতে পারবে খুব ইজিলি, তো ড্যাশবোর্ডে যখন সে ঢুকবে, ঠিক আছে? কিংবা তার কাজগুলো কেমন হচ্ছে, মানে একজন এমপ্লয়িকে যদি চিন্তা করি যে এমপ্লয়ি ড্যাশবোর্ড, সে তার পারফরমেন্স একটা উইকের বা লাস্ট 1 মাসের তার কাজের মানে পারফরমেন্স গুলো কেমন হচ্ছে, সেটা একটা করে না কোম্পানি, তো সেটা সে হচ্ছে গ্রাফ বা চার্ট থেকে ইজিলি বুঝতে পারবে, মানে তার ইমপ্রুভমেন্টটা কেমন হচ্ছে সেটা সে বুঝতে পারবে। ইউজ ওয়েল ডিজাইন ডিসপ্লে মিডিয়া, অর্থাৎ আমরা হচ্ছে ডিজাইন মানে ডিসপ্লেটাকে ডিজাইন করার জন্য সুন্দর কিছু ডিসপ্লে মিডিয়া ইউজ করব। দেন হচ্ছে লিমিট দ্য ভ্যারাইটি অফ আইটেম টাইপস, অর্থাৎ ড্যাশবোর্ডের মধ্যে অনেক বেশি আইটেমস দিব সেটা কিন্তু না, আমরা একটা লিমিট করে দিব যে এই 5-6টা আইটেম বা 7-8টা আইটেম এগুলোই হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে থাকবে, এর বেশি আর হেবিজিবি অনেক কিছু দরকার নাই। মানে একটা লিমিটেড ভ্যারাইটি আইটেম হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে আমরা ইনক্লুড করব। ড্যাশবোর্ডটাকে যতদূর সম্ভব সিম্পল রাখার ট্রাই করব, যাতে ইউজার ফ্রেন্ডলি হয়, ঠিক আছে? লাস্টে দেখেন হাইলাইট ইম্পর্টেন্ট ডাটা, অর্থাৎ ড্যাশবোর্ডের মধ্যে যে ইম্পর্টেন্ট ডাটা থাকতে পারে, যেমন পার্সোনাল ইনফরমেশন বা ওখানে বিভিন্ন ধরনের পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আবার ক্যাটাগরি থাকে, যেমন ধরেন নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ব্লাড গ্রুপ, তাই না? এখন দেখেন ব্লাড গ্রুপ, ফোন নাম্বার, এগুলোকে কি আমরা হাইলাইট করতে পারি, তাই না? যে হাইলাইট ইম্পর্টেন্ট ডাটার মধ্যে, কারণ ধরেন ওই যে এমপ্লয়ের ড্যাশবোর্ড, উনি কোনো কারণে সামহাও অসুস্থ হয়ে পড়ছে, তো এখন তার ব্লাড লাগবে, তাহলে আমরা যদি তার ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে ব্লাডটাকে হচ্ছে হাইলাইট করে রাখি, সেক্ষেত্রে আমাদের যে ইউজার, যিনি মানে তার ওয়েবসাইটটা ওই মুহূর্তে ইউজ করছেন, সে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে তার কোন গ্রুপের ব্লাডটা অ্যাকচুয়ালি দরকার, বা কন্ট্যাক্ট নাম্বারটাকে আমরা হাইলাইট করতে পারি, কারণ সে অসুস্থ দেখলে তার ফ্যামিলি মেম্বার্সদেরকে জানানো যেতে পারে যে সে অসুস্থ হয়ে পড়ছে, তাই না? এই যে বিভিন্ন জিনিসকে আমরা হাইলাইট করবো ড্যাশবোর্ডের মধ্যে। এখন আমরা দেখবো উইজেট অ্যান্ড গ্যাজেটস। উইজেটটা আসলে কি? উইজেট হচ্ছে, মানে একটা এক্সাম্পল দিই, ধরেন সার্চ বক্স, তারপরে ক্লক, তারপরে হচ্ছে ক্যালকুলেটর, মানে আমরা ফোনে যেই জিনিসগুলো দেখি, ফোনের থেকে চিন্তা করি যে আমরা একটা সার্চ বক্স পাই, গুগলে আমরা সার্চ করি, দেন ফোনে একটা ঘড়ি থাকে, তাই না? ক্লক থাকে না সবারই ফোনে, দেন ক্যালকুলেটর সবার ফোনেই থাকে, ওয়েদার রিপোর্টটাও সামহাও মানে সবার ফোনেই আছে, আই থিঙ্ক সবার ফোনেই আছে। তো এই যে একটা ক্যাটাগরি বা একটা স্টাইল, এটাই হচ্ছে উইজেট, ঠিক আছে? আর গ্যাজেট বলতে হচ্ছে এই যে ফোন, ট্যাবলেট, তারপরে হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, এগুলো হচ্ছে গ্যাজেটস।
এখন দেখেন উইজেটের মধ্যে কি আছে, ক্যান বি এনি টাইপস অফ প্রোগ্রাম দ্যাট মে বি ইউজফুল টু অ্যান টু এনি পার্সন ইন্টারেক্টিং উইথ এ কম্পিউটার। অর্থাৎ এই উইজেট মানে এটাকে যেটা বললাম, ওই যে ঘড়ি আছে ইসের মধ্যে, ফোনের মধ্যে ঘড়ি আছে, তারপরে হচ্ছে ওয়েদার রিপোর্ট পাওয়া যাচ্ছে, দেন হচ্ছে সার্চ করা যাচ্ছে কোনো কিছু, তারপরে হচ্ছে ক্যালকুলেটর পাওয়া যাচ্ছে, মানে এই যে একটা ইন্টারফেস, এটার মাধ্যমে কি করতে পারি, যে কোনো পার্সনকে হচ্ছে ইন্টারাক্ট করতে পারে একটা কম্পিউটার বা যে কোনো কিছুর মাধ্যমে, ঠিক আছে, মানে যে কোনো ডিভাইসের মাধ্যমে। ক্যান এম্পাওয়ার ইউজার্স টু টেক এ পার্ট ইন ডিজাইন অফ দেয়ার ওন ডেস্কটপ। অর্থাৎ আমরা হচ্ছে ইউজারের থেকে তাদের নিজস্ব ডেস্কটপ বা নিজস্ব যে কোনো গ্যাজেটের মধ্যে তার সে যে জিনিসটা চায় সেই জিনিসটা ইনক্লুড করতে পারে উইজারের মাধ্যমে। মানে ওইটা হচ্ছে একটা ফরম্যাট, আমরা চাইলে সেই উইজারটাকে মডিফাই করতে পারি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে, ঠিক আছে। মানে আমাদের যেটা বললাম যে ফোনের মধ্যে ধরেন যে ঘড়ি ঘড়ি আছে, ক্যালকুলেটর আছে, ওয়েদার রিপোর্ট আছে, ক্লায়েন্ট যদি চাই যে আমার এখানে আরো কিছু অ্যাড করতে হবে বা ওয়েদার রিপোর্টটা আমার দরকার নেই কিংবা ক্যালকুলেটরটা আমার দরকার নেই, সেক্ষেত্রে আমরা সেগুলোকে স্কিপ করতে পারি বা অ্যাড করতে পারি প্রয়োজন অনুসারে। তো এখন আমরা দেখব ডিজাইনিং এ ওয়েবসাইট। তো ডিজাইনিং এ ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের হচ্ছে কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে, যে ইউজ প্রফেশনাল টুলস। প্রফেশনাল যে টুলসগুলো আছে বিভিন্ন, সেগুলোকে আমাদের ইউজ করতে হবে, ঠিক আছে। স্টাডি আদার সাইটস, অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিয়ে আমাদের রিসার্চ করতে হবে, মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো কিভাবে ক্রিয়েট করে, কি কি জিনিস থাকে, মানে কি কি আইটেম ওর মধ্যে দেওয়া উচিত। ধরেন একটা ওয়েবসাইট জন্য চিন্তা করি, সেক্ষেত্রে কি হয়, ফার্স্টেই হচ্ছে ওয়েবসাইটের নাম থাকে, দেন বিভিন্ন ড্রপ ডাউন মেনু থাকে, তাই না, যে হোম, অ্যাবাউট আস, এরকম টাইপের বিভিন্ন জিনিস থাকে না, এরকম থাকে। তারপরে ওয়েবসাইটের মেন বডি থাকে। লাস্টের দিকে দেখবেন যে ওয়েবসাইটের নিচের দিকে একদম যে ফোন, মানে ওই ইনস্টিটিউট বা যে ব্যাংকের ওয়েবসাইট বা যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটের ওয়েবসাইট, তাদের ঠিকানা থাকে, তাদের কন্ট্যাক্ট নাম্বার থাকে, তাদের ইমেল নাম্বার থাকে, মানে বিভিন্ন জিনিস থাকে। এই যে আমরা একটা ফরম্যাট পাই বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে, এটাই হচ্ছে ওয়েব ডিজাইন, মানে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে সর্বপ্রথম ধাপ। মানে আমরা একটা আইডিয়া জেনারেট করে নিব যে হ্যাঁ এইভাবে এইভাবে ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হয়। দেন থার্ড নাম্বারে কি আছে দেখেন, ইউজ ওয়েব রিসোর্সেস। অর্থাৎ আমরা বিভিন্ন ওয়েব থেকে মানে ওয়েবসাইট থেকে রিসোর্স কালেক্ট করব, বিভিন্ন ব্রাউজিং এর মাধ্যমে বিভিন্ন রিসোর্স কালেক্ট করে তারপরে ওয়েবসাইটটাকে ডিজাইন করতে বসবো। 4 নাম্বারে কি আছে দেখেন, এক্সামিন দ্য সাইট ফর প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার। আমরা যে সাইটটা তৈরি করলাম সেটা সবকিছু ঠিকঠাক আছে কিনা বা সব কিছু প্রপারলি রান করছে কিনা সেটা দেখার জন্য আমরা একজন প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনারকে হায়ার করবো এবং তাকে দিয়ে ওই ওয়েবসাইটটাকে দেখাবো যে দেখেন তো আমার ওয়েবসাইটে কি ঠিকঠাক আছে নাকি কিছু চেঞ্জেস দরকার, কিছু মডিফাই দরকার, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট থিংস। দেন লাস্ট দেখেন, ইউজ স্টোরি বোর্ডিং, ওয়ার ফ্রেমিং অ্যান্ড মকআপ। এই যে স্টোরি বোর্ডিং, ওয়ার ফ্রেমিং অ্যান্ড মকআপ, এগুলো হচ্ছে আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখবো। তো চলুন প্রথমে দেখেছি স্টোরি বোর্ডিংটা কি। তো ফার্স্টেই এই চিত্রটা দেখেন যে হোম, গিফট শপ, ফ্লাওয়ার, অর্ডার পেজ। এই যে একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরন, মানে কোন পেজে কি থাকবে, আমাদের ওয়েবসাইটে একটা পেজে হয় না, তাই না, অনেক সময় হয় না যে লিঙ্ক করা থাকে, ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের নতুন আর একটা ট্যাবে নিয়ে যায়, সেখানে আমরা আরো অনেক কিছু দেখতে পারি, এরকম হয় না, এই জিনিসটাই হচ্ছে স্টোরি বোর্ডিং। দেখেন আমরা ফার্স্টে ধরেন এই হোমটার মধ্যে আসি, ঠিক আছে, দেন এখানে কোনো একটা লিঙ্ক ছিল, আমরা গিফট শপ নামে আমরা ক্লিক করলাম, আমাদেরকে নিয়ে একটা ট্যাবে নিয়ে গেল, দিয়ে এখানে আবার গিফট শপের বিভিন্ন আইটেম দেখা যাচ্ছে। সেখানে গিফট শপের মধ্যে আবার বিভিন্ন ধরন আছে, যেমন ধরেন ফ্লাওয়ার্স হতে পারে, পারফিউম হতে পারে, বিভিন্ন ধরনের গিফট আইটেম যেগুলো, সেগুলো ক্যাটাগরি আছে। ধরেন আমরা ফ্লাওয়ার চাচ্ছি, ঠিক আছে, তো সেই জন্য ফ্লাওয়ারে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আর একটা পেজে নিয়ে গেল, সেটা হচ্ছে ফ্লাওয়ার নামে, সেখানে আমরা বিভিন্ন ধরনের ফুল দেখতে পাচ্ছি, সেগুলোর দাম দেখতে পাচ্ছি বা সেগুলো অনেক ডিটেলস দেখতে পাচ্ছি, তাই না। ধরেন আমরা কোনো একটা ফুল তখন চয়েস হলো, সেক্ষেত্রে আমরা কি করব, অর্ডার করবো, তাই না, তাহলে সেখানে নিশ্চয়ই পাশে বা নিচে কোথাও থাকবে যে অর্ডার নাও। আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে যেভাবে অর্ডার করি আর কি, সেই নিয়মে যে অর্ডার তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে, সেটা হচ্ছে অর্ডার পেজ। তো সেখানে কি করতে হবে, আমাদের ইনফরমেশন দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, মানে যে যেগুলো দেওয়া লাগে আর কি। দেন হচ্ছে পেমেন্ট মেথড থাকতে পারে সেখানে, মানে আমরা কি অনলাইনে পেমেন্ট করব নাকি অফলাইনে পেমেন্ট করবো সেই অপশন থাকতে পারে। এই যে বিভিন্ন কাজ, এটাই হচ্ছে স্টোরি বোর্ডিং। মানে একজন ওয়েব ডেভেলপার যিনি, মানে আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করব তখন হচ্ছে আমরা ওই মানুষের থেকে, মানে ক্লায়েন্টের থেকে হচ্ছে এটা জেনে নিব যে সে কিরকম ইন্টারফেস যাচ্ছে, ঠিক আছে। তো দেখেন এখানে কি লেখা আছে, ইন ডেভেলপিং এ ওয়েবসাইট অর অ্যাপ, স্টোরি বোর্ডিং কুড
A storyboard could be used to show the difference between screens, অর্থাৎ এই যে আমরা বিভিন্ন স্ক্রিনস দেখতে পাচ্ছি তাই না, এক একটা স্ক্রিন চেঞ্জ হচ্ছে। প্রথমে হোম পেজে ছিলাম, তারপর গিফট শপে গেছি, তারপর ফ্লাওয়ার মানে গিফট শপ থেকে ফ্লাওয়ারের মধ্যে গেছি, ফ্লাওয়ার থেকে আমরা কি করছি অর্ডার মানে অর্ডার করার জন্য অর্ডার পেজে গেছি। এই যে বিভিন্ন পেজ হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স ভাবে হচ্ছে আমাদের সামনে ইন্টারফেস আকারে আসছে, এটাই হচ্ছে স্টোরি বোর্ডিং এর মেইন কাজ, ঠিক আছে। দেন আরেকটা লাইনে কি লেখা আছে দেখেন, সেকেন্ড লাইনে, যে ইট ক্যান শো হাউ এ ভিজিটর, মানে সেকেন্ড ধাপে ইট ক্যান শো হাউ এ ভিজিটর টু দ্য সাইট উড নেভিগেট দ্য ওয়েবসাইট, অর্থাৎ এর মাধ্যমে একজন ভিজিটর বুঝতে পারে তাই মানে কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হবে। কারণ ওখানে হচ্ছে ইজিলি বলা থাকে যে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে যাবেন, ওইখানে ক্লিক করলে ওইখানে যাবেন, এরকম লেখা থাকে না যে যদি কিনতে চান তাহলে অর্ডারে প্রেস করুন, অর্ডারে প্রেস করার পরে কি হয়, অর্ডার করার জন্য আমাদের ইনফরমেশন চাই, তারপর পেমেন্ট মেথড চাই, এইগুলো মানে একজন ভিজিটর যিনি ওয়েবসাইটের, সে খুব ইজিলি এই স্টোরি বোর্ডিং করার জন্য সে বুঝতে পারবে যে তার মানে করণীয়টা কি, সে কি করলে সেখান থেকে হচ্ছে ওই যে ফুলটা কিনতে পারবে। এই এক্সাম্পলটা আমাদের সেটা বোঝালাম যেটা সেটা। আশা করি স্টোরি বোর্ডিং আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো ওয়্যার ফ্রেমিং। তো দেখেন ওয়্যার ফ্রেমিংটা কি, ফার্স্টে এই চিত্রটা দেখি, সেটাই হচ্ছে কি দেখেন, ধরেন এটা একটা ইউটিউব পেজ, ঠিক আছে, ইউটিউবের ইন্টারফেস। তো দেখেন এখানে ইউটিউব লেখা আছে, এখানে আমরা কি করতে পারি, কোনো একটা ইউআরএল নিয়ে এসে এখানে পেস্ট করতে পারি, ঠিক আছে। এখানে ব্যাকে যেতে পারি, পেজটাকে রিফ্রেশ করতে পারি, এখানে সার্চ করতে পারি, এখানে হচ্ছে আপলোড, নোটিফিকেশন, সেটিংস, অনেক কিছু থাকে না ইউটিউবে। দেন হচ্ছে এই পাশে দেখেন হোম, মাই চ্যানেল, ট্রেন্ডিং, সাবস্ক্রিপশন কোনগুলোই নেওয়া আছে, তারপরে হিস্ট্রি আছে, আমরা প্রিভিয়াসলি কি কি দেখছি, দেন সাবস্ক্রিপশন কার কার নেওয়া আছে সেগুলো দেখতে পারি, রিসেন্ট কোন কোন ভিডিও আছে সেগুলো দেখতে পারি। এই যে একটা ইন্টারফেস, এটা হচ্ছে যখন একজন ওয়েব ডিজাইনার ওয়েবটাকে ডিজাইন করে, মানে একটা পেজকে ডিজাইন করে, ঠিক আছে, মানে মেনলি একটা পেজকে ডিজাইন করে, সে কি করে, সে হচ্ছে এইগুলোকে আগে ঠিকঠাক করে নেয়, মানে কোন জায়গাটায় কোন জিনিসটা দিলে আই ক্যাচিং হবে, মানে ইউজার ফ্রেন্ডলি হবে। দেখেন আমরা খুব ইজিলি কিন্তু এখানে বুঝতে পারছি, সার্চ করলে আমরা যেখানে কিছু পেয়ে যাবো। এই পাশে দেখেন সব কিছু মানে একটা গ্লান্স আছে, মানে হোম, মাই চ্যানেল, ট্রেন্ডিং, সাবস্ক্রিপশন, মানে অনেক কিছু এখানে আছে, মানে একবারে হাতের কাছে পাওয়া যাচ্ছে, তাই না। আবার দেখেন যদি চাই এখানে নোটিফিকেশন চেক করতে পারি, সেটিংস থেকে চেঞ্জ করতে পারি, বিভিন্ন ভিডিও দেখতে পারি। এই যে একটা কি বলবো সিনারিও, তাই না, এই যে সিনারিওটা ক্রিয়েট করে এটাই হচ্ছে ওয়্যার ফ্রেমিং, ঠিক আছে। এই যে দেখেন এখানে কি লেখা আছে, পেজ ডিজাইন ক্যান বি অ্যাকমপ্লিশড ইউজিং এ প্রসেস কল ওয়্যার ফ্রেমিং, অর্থাৎ আমরা যে একটা পেজ ডিজাইন করছি মানে সেটা হচ্ছে মানে সুন্দরভাবে ফুটাই তোলা, বা কোন জায়গায় কোনটা দিলে সুন্দর হবে, এই যে বিভিন্ন ধরনের প্ল্যানিং, বা আমরা অনেক সময় হাতে কলমে খাতায় একটা বক্স করে করে বোঝানোর ট্রাই করি ক্লায়েন্টকে যে এটা এখানে দিলে ভালো হয়, এটা এখানে করলে ভালো হয়, এই যে কাজটা সেটাই হচ্ছে ওয়্যার ফ্রেমিং, ঠিক আছে। তো ওয়্যার ফ্রেমিং কেন করে ডিজাইনাররা সেটা দেখেন, যে ওয়্যার ফ্রেমিং অ্যালাউস দ্য ডিজাইনার টু প্ল্যান দ্য ওভারঅল ডিজাইন, শোয়িং হোয়াট এলিমেন্ট অ্যাপিয়ার অ্যাট ইচ পজিশন অন দ্য পেজ, অর্থাৎ এটাকে যেটা বললাম যে কোন জায়গায় কোন স্পেসিফিক জিনিসটা বসবে, হ্যাঁ, বা ওভারঅল ডিজাইনটা কেমন হবে, স্ট্রাকচারটা কেমন হবে, যে স্ট্রাকচারটা রেডি করলাম সেটাই হচ্ছে ওয়্যার ফ্রেমিং, ঠিক আছে। তারপরে দেখেন ওয়্যার ফ্রেমিং অ্যালাউস দ্য ডিজাইনারের মধ্যে সেকেন্ড যে পয়েন্টটা সেটাতে কি আছে, দ্য নেভিগেশনাল ডিজাইন শোয়িং হাউ দ্য মুভ ফ্রম ওয়ান পেজ টু নেক্সট ইউজিং বাটন, ট্যাবস, লিঙ্কস অ্যান্ড পুল ডাউন মেনু, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ভিডিওতে কি করি, মানে ক্লিক করলে অনেক সময় ওপেন নিউ ট্যাব দিয়ে অন্য ট্যাবে যাই, বিভিন্ন ধরনের বাটন থাকে সেখানে সেগুলো ইউজ করতে পারি, বিভিন্ন ধরনের লিঙ্কে আমরা ক্লিক করলে সেই লিঙ্কে চলে যায়, তাই না। এই যে কাজগুলো সেটা হচ্ছে ওয়্যার ফ্রেমিং এর মাধ্যমে হচ্ছে আমরা করতে পারি। তা আশা করি আপনারা ওয়ার ফ্রেমিংও বুঝতে পারছেন। তো স্টোরি বোর্ডিং, ওয়ার ফ্রেমিংটা আমরা দেখলাম, এখন দেখবো হচ্ছে আমরা মকআপ। তো মকআপটা কি দেখেন, আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি, ঠিক আছে, বা যে অ্যাপসটা বানাচ্ছি সেটা কিন্তু আমাদের একাধিক ডিভাইসে ইউজ করার মতন থাকতে হবে। যেমন ধরেন আমরা যে ওয়েবসাইটটা বানাচ্ছি সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের ডেস্কটপেও দেখা যাক, ল্যাপটপেও দেখা যাক, স্মার্টফোনেও দেখা যাক, ট্যাবলেটেও দেখা যাক, মানে একটা জিনিসেরই বিভিন্ন ধরনের ফর্ম, মানে এক একটা সাইজ তো এক এক রকম, তাই না। যেমন ডেস্কটপের মনিটরের একটা সাইজ আছে, ল্যাপটপের একটা সাইজ আছে, স্মার্টফোনটা অনেক ছোট স্ক্রিন, তো সেটার একটা সাইজ আছে, ট্যাবলেটের একটা নির্দিষ্ট সাইজ আছে। এই যে সাইজগুলো মেনটেন করে আমাদের ওয়েবসাইটটাকে বিভিন্ন ফরম্যাটে আমরা নিতে পারি, ঠিক আছে।
সেই জন্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের মক আপ ইউজ করি যাতে আমাদের ওয়েবসাইটটা ইজিলি যে কোনো ধরনের ডিভাইসে হচ্ছে অ্যাক্সেস করা যায়। তো দেখেন মকআপের মধ্যে কি আছে, মকআপ শোস হোয়াট দ্য আউটপুট অ্যান্ড ইনপুট উইল লুক লাইক, অর্থাৎ এই যে একটু আগে যেটা বললাম যে ওয়েব সরি ওয়েবসাইটটা হচ্ছে ডেস্কটপে কেমন মুডে আসবে, ল্যাপটপ মুডে নিলে সেটা কেমন দেখা যাবে, স্মার্টফোন মুডে আসলে সেটাকে কেমন দেখা যাবে, যে বিভিন্ন ধরনের আউটলুক, ঠিক আছে, এগুলো হচ্ছে মকআপের মাধ্যমে আমরা সিলেক্ট করে দিতে পারি। দেন দেখেন কি অ্যাবান্ডেন্ট সফটওয়্যার ইজ অ্যাভেলেবল টু হেল্প সিস্টেম ডিজাইনার ডেভেলপ এ মকআপ। বিভিন্ন ধরনের অ্যাবান্ডেন্ট সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে কিনা আমরা মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের জন্য মকআপ চুজ করতে পারি। তো এখন এটাকে যেটা বললাম যে টেমপ্লেটস আর অ্যাভেলেবল ফর এনি টাইপস অফ ডিসপ্লে ইনক্লুডিং ডেস্কটপ, নোটবুকস, স্মার্টফোন, ট্যাবলেট, এটাকে যেটা বললাম বিভিন্ন ধরনের ফরম্যাটে, অর্থাৎ আহ, সেটা হতে পারে পিসি, হতে পারে ল্যাপটপ, হতে পারে ফোন, যে কোনো ফরম্যাটে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যাতে সুন্দরভাবে দেখা যায় সেইটার জন্য মকআপটা আমাদের ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ডিজাইনে ওয়েবসাইট যখন আমরা ওয়েবসাইটকে ডিজাইন করবো সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিসকে মেনটেন করতে হবে, যেমন ধরেন স্ট্রাকচার, একটু আগে যেটা বললাম যে স্টোরি বোর্ডিং আর ওয়্যার ফ্রেমিং, মকআপ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারকে যদি আমরা ধার না করাই সেক্ষেত্রে একজন ডিজাইনার কীভাবে সেটাকে ডিজাইন করবে। মানে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে একটা স্ট্রাকচারকে রেডি করা, স্ট্রাকচার ওয়াইজ সেই ডিজাইন মানে ওয়েবসাইটটা তখন ডিজাইন করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট একটা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখেন আমরা একটা ওয়েবসাইট বানাচ্ছি সেখানে যদি কোনো ইউজফুল কন্টেন্ট না থাকে বা ভ্যালুয়েবল কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে একজন ভিজিটর যিনি যে ওয়েবসাইটটা ভিজিট করবে তার ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইটটা অতটা বেশি আই ক্যাচিং হবে না, তাই না, তার ওয়েবসাইটটা ব্রাউজ করে সে মজা পাবে না। দেন হচ্ছে টেক্সটের বিভিন্ন ফরম্যাট আছে, যেমন ধরেন যেগুলো হেডিং সেগুলোকে আমরা হাইলাইট করার জন্য একটু বোল্ড করতে পারি বা একটু ফন্টগুলোকে বড় করতে পারি। তারপরে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং টেক্সট অ্যাড করতে পারি। এই যে টেক্সট অ্যাড করার যে বিষয়টা ওয়েবসাইটের ক্ষেত্রে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যে বিষয়টাকে হাইলাইট করতে চাই সেটাকে যদি আমরা টেক্সটের মাধ্যমে হাইলাইট করতে নাই পারি তাহলে ওয়েবসাইটটার মিনিংটা কি হলো, তাই না। এখন দেখেন গ্রাফিক্সের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইমেজ অ্যাড করতে পারি, বিভিন্ন ধরনের জিপ ফাইল ইউজ করতে পারি, জেপিজি, পিএনজি ইমেজ ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটটাকে আরো বেশি মানে কি বলবো ইন্টারেক্টিভ করার জন্য বা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। এখন দেখেন প্রেজেন্টেশন স্টাইল, আমরা বিভিন্ন ধরনের লেআউট দেখি, তাই না, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেআউট থাকে। তো এই যে বিভিন্ন ধরনের লেআউট থাকে আমরা এমন একটা লেআউট চুজ করবো যাতে সেটা ইউজার ফ্রেন্ডলি হয় এবং ইউজার ইজিলি হচ্ছে সেইটাকে ব্রাউজ করতে পারে, এটাই হচ্ছে প্রেজেন্টেশন স্টাইল। মানে প্রেজেন্টেশনটাকে আমাদের খুব ভালোভাবে করতে হবে যাতে ইউজারের কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা জিনিস ওই ওয়েবসাইট থেকে খুঁজে পেতে প্রবলেম না হয়, সবকিছু একটা অর্ডারে থাকবে। এটাকে যেটা বললাম যে একটা ওয়েবসাইটে কি কি থাকে, যে ফার্স্টে ওয়েবসাইটের নাম থাকে, দেন হচ্ছে হোম থাকে, অ্যাবাউট আস থাকে, ড্যাশবোর্ড থাকে, বিভিন্ন ধরনের ড্রপ ডাউন মেনু থাকে, তাই না, উপরের দিকে এটা। দেন হচ্ছে মেন বডি থাকে, লাস্টের দিকে হচ্ছে ওই ওয়েবসাইট মানে সরি ওই ইনস্টিটিউটের অ্যাড্রেস, ইমেল নাম্বার, ফোন নাম্বার, মানে কন্ট্যাক্ট নাম্বার, এগুলো বিভিন্ন জিনিস থাকে। যে এই যে একটা অর্ডার, এই অর্ডারটাকে আমাদের ফলো করতে হবে, মানে প্রেজেন্টেশন স্টাইলের কাজই হচ্ছে এটা। দেন হচ্ছে নেভিগেশনের মাধ্যমে হচ্ছে একজন ইউজার ওই যে ওয়েবসাইটটার বিভিন্ন ড্রপ ডাউন যে কাজগুলো, যেমন ধরুন অ্যাবাউট আছে ক্লিক করলে সে একটা ড্রপ ডাউন মেনু পাবে, ড্যাশবোর্ডে ক্লিক করলে সে একটা ড্রপ ডাউন মেনু পাবে, ড্যাশবোর্ডে ক্লিক করলে সে কিরকম ড্রপ ডাউন মেনু পাবে দেখেন, যে একটা হচ্ছে এমপ্লয়ি ড্যাশবোর্ড, একটা হচ্ছে ক্লায়েন্ট ড্যাশবোর্ড, একটা হচ্ছে যে যিনি ওয়েবসাইটটা বিল্ড করছেন মানে যিনি ওয়েব বিল্ডার যিনি, তার একটা ড্যাশবোর্ড থাকতে পারে, বা যে কোম্পানির আন্ডারে হচ্ছে আমরা এই ওয়েবসাইটে ক্রিয়েট করি সেই কোম্পানির একটা ড্যাশবোর্ড থাকতে পারে, বা সেই কোম্পানির সিইও যে তার ড্যাশবোর্ড থাকতে পারে, এই কাজগুলো। লাস্ট কাজটা কি, আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট, সাপোজ আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে, এখন লাস্ট কাজ হচ্ছে প্রমোশন। একটা ওয়েবসাইটকে কতভাবে প্রমোশন করা যায়, যেমন ধরেন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটাকে প্রমোট করতে পারি, বিভিন্ন জায়গায় সেটার লিঙ্ক আমরা করতে পারি, আমাদের ফ্রেন্ডসদের সাথে সেই ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করতে পারি যে এই ওয়েবসাইটটা আমি মেক করছি, চেক করে বলো কেমন হয়েছে দেখতে, এরকম, তাই না, এই যে প্রমোশন। সেখানে কি হবে, ওই ফ্রেন্ডটা যদি এই ওয়েবসাইটটা পছন্দ হয়, সে অন্য কাউকে এটাকে হচ্ছে লিঙ্কটা শেয়ার করতে পারে যে ওয়েবসাইটটা সুন্দর, দেখো। এই যে প্রমোশন, এটাই হচ্ছে ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ,
কারণ একটা ওয়েবসাইট যদি প্রমোশনটা ঠিকঠাকভাবে না হয় সেক্ষেত্রে ওয়েবসাইটটা কিন্তু সবার কাছে ইজিলি রিচ করবে না। সবার কাছে যেটা ইজিলি রিচ করে সেটার জন্য সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রমোশন। এখন দেখব ওয়েব 2.0 টেকনোলজিস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই যে একটু আগে যেটা বললাম যে আমরা বিভিন্ন ধরনের প্রমোশনাল কাজ করব একটা ওয়েবসাইটকে বিল্ড করার পরে। এখন দেখেন এখানে কি লেখা আছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু ইনক্লুড ওয়েব 2.0 technologies that focus to enabling and facilitating user generated content and collaboration। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজিস ইউজ করব এবং সোশ্যাল মিডিয়া ইউজ করব বা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করবো আমাদের ওয়েবসাইটটাকে হচ্ছে প্রমোট করার জন্য, মানে প্রমোশনের জন্য আমরা লিঙ্ক শেয়ার করব বা ওয়েবসাইটটাই শেয়ার করব। এর মাধ্যমে কি হবে দেখেন যে আমাদের ইউজার এই কন্টেন্টগুলো সম্পর্কে জানতে পারবে এবং তারা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে মানে ওয়েবসাইটের যে ইনফরমেশন বা যেই কোম্পানির জন্য আমরা হচ্ছে ওয়েবসাইটটা মেক করছি তাদের সাথে কোলাবরেট করতে পারি। ঠিক আছে, টাইপস অফ টেকনোলজিস ইউ শুড থিঙ্ক অ্যাবাউট টেকনোলজি ইনক্লুডিং। এখন দেখেন কি কি ধরনের ওয়েবসাইট আমরা করতে পারি, মানে ওয়েবসাইটে কীভাবে আমরা প্রমোট করতে পারি। দেখেন একটা হচ্ছে যে যেটা বললাম যে লিঙ্ক টু সোশ্যাল নেটওয়ার্ক অন উইচ দ্য কোম্পানি হ্যাজ এ প্রেসিস্টেন্স, অর্থাৎ যেখানে হচ্ছে কোম্পানির একটা সোশ্যাল মিডিয়া আছে বা সোশ্যাল নেটওয়ার্ক আছে সেসব জায়গায় হচ্ছে আমরা এই ওয়েবসাইটটার লিঙ্ক শেয়ার করব। ঠিক আছে, আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্যাগিং। বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করে আমরা আমাদের সোশ্যাল ওয়েবসাইটটাকে হচ্ছে প্রমোট করতে পারি। বিভিন্ন ধরনের ট্যাগ বলতে কি বোঝায় যে ওয়েবসাইট রিলেটেড যে ট্যাগগুলো, যে আমাদের ওয়েবসাইটটা যেই রিলেটেড এডুকেশন রিলেটেড হতে পারে, বিজনেস পারপাসে হতে পারে, যে কোনো ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে নেটে সার্চ করলে অনেক ধরনের ট্যাগ পাওয়া যায়। সেই ট্যাগগুলো ইউজ করলে হচ্ছে আমাদের যেই ওয়েবসাইট যে অ্যালগোরিদম থাকে আমাদের গুগলের, সেটাতে ওই ট্যাগিংগুলো খুবই ইম্পর্টেন্ট। ওই ট্যাগ ধরে ধরে যখন কোনো ইউজার হচ্ছে কোনো একটা ওয়েবসাইট বা ধরেন আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম এডুকেশনাল ওয়েবসাইট, তো কোনো ইউজার যদি গুগলে সার্চ করে এডুকেশনাল ওয়েবসাইট, গুগল তখন কী করবে ওই ট্যাগগুলো ধরে ধরে এডুকেশন রিলেটেড যেই যেই ওয়েবসাইটগুলো পাবে সেই ওয়েবসাইটগুলোকে হচ্ছে ইউজারের সামনে উপস্থাপন করবে। সেক্ষেত্রে দেখেন ট্র্যাকিংটা কিন্তু একটা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিজাইন ফর স্মার্টফোনস অ্যান্ড ট্যাবলেটস। আমরা যখন স্মার্টফোন এবং ট্যাবলেটের জন্য কোনো একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, অনেক সময় হয় না যে আমাদের হচ্ছে মোবাইল অ্যাপ ক্রিয়েট করতে হয়। এই যে কাজগুলো সেটাই হচ্ছে আমরা এখানে দেখবো। তো এক্ষেত্রে আমরা কি কি করতে হবে দেখেন, সেট আপ এ ডেভেলপার অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের ডেভেলপার যে কাজটা করতে তার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। চুজ এ ডেভেলপমেন্ট প্রসেস, আমরা কোন প্রসেসে হচ্ছে জিনিসটাকে ডেভেলপ করতে যাচ্ছি সেগুলোকে হচ্ছে একটা সিনারিও মানে একটা স্ট্রাকচার দাঁড় করাবো। বি অ্যান অরিজিনাল, অর্থাৎ অরিজিনাল কিছু হচ্ছে এর মধ্যে থাকতে হবে, মানে আমরা একদম কপি পেস্ট করবো সেটা হবে না। মানে আমাদের ওয়েবসাইটটা যাতে সবার থেকে একটু হলেও ইউনিক হয়। অর্থাৎ কেন দেখেন ইউনিক হওয়াটা কেন প্রয়োজন, সাপোজ একই ধরনের ওয়েবসাইট অনেকের আছে, দুই তিনটা একই ধরনের, মানে কাইন্ড অফ সিমিলার একই ধরনের ওয়েবসাইট অনেকগুলো আছে। তো ভিজিটর কেন আপনার ওয়েবসাইটটা দেখবে, কোন স্পেশাল জিনিসটার জন্য হচ্ছে আপনার ওয়েবসাইটটা সবার কাছে রিচ করবে, এই যে ব্যাপারটা এটাই হচ্ছে বি অ্যান্ড অরিজিনাল। অর্থাৎ অরিজিনাল যেই ইয়েটা সেটার জন্য হচ্ছে ভিজিটর আপনার ইয়েতে ওয়েবসাইটে ভিজিট করবে। দেন হচ্ছে দেখেন ডিটারমাইন হাউ ইউ উইল প্রাইস দ্য অ্যাপ, অর্থাৎ আমরা যে অ্যাপসটা বানাচ্ছি সেটার প্রাইসটা ঠিক করবো যে আমাদের এই কস্ট হচ্ছে। বিভিন্ন ধরনের কস্ট হয়, একজন ডেভেলপারকে হায়ার করতে হবে, তারপরে বিভিন্ন ধরনের হোস্টিং কিনতে হতে পারে, এই যে বিভিন্ন ধরনের কস্ট পড়ে আমাদের, সেটার জন্য একটা অ্যাপসটা যখন আমরা কারোর কাছে পাবলিশ করবো সেক্ষেত্রে আমাদের একটা প্রাইস ডিমান্ড করতে হবে, তাই না? এরপরে দেখেন কি হবে, ডিজাইন আইকন। আমরা যে অ্যাপসটা ক্রিয়েট করছি সেই অ্যাপসের জন্য একটা আইকন ক্রিয়েট করতে হবে না, আইকনটাকে আমরা হচ্ছে ডিজাইন করে নিব যাতে আমরা অ্যাপসই ইউজ করতে পারি। চুজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট নেম ফর দ্য অ্যাপ, অর্থাৎ আমরা যে অ্যাপসটা বানাচ্ছি সেই অ্যাপসের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট নাম, ধরেন সেটা হতে পারে গেমিং অ্যাপ, হতে পারে সেটা বিভিন্ন ধরনের কোডিং অ্যাপ বা যে কোনো কিছু। তা আমরা সেই অনুযায়ী সেই অ্যাপসের হচ্ছে নাম, মানে অ্যাপ্রোপ্রিয়েট নামটা ঠিক করব যাতে, মানে নামটা এমন ঠিক করবো যাতে সেটা সেটা বলতে ইজি হয়, অনেক বেশি কঠিন নাম দিব না, ইজি কোনো নাম দেওয়ার ট্রাই করবো। ঠিক আছে, দেন কি আছে দেখেন যে ডিজাইন ফর এ ভ্যারাইটি অফ ডিভাইস, অর্থাৎ এই যে স্মার্টফোন ইউজ করতে পারবো, ট্যাবলেট ইউজ করতে পারবো, মানে এই যে ভ্যারাইটি,
মানে ভ্যারাইটি অফ ডিভাইসের মধ্যে হচ্ছে আমরা এই অ্যাপসটা ইউজ করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের বোঝাচ্ছে। দেন হচ্ছে প্রোটেক্ট ইউর প্রপার্টি, অর্থাৎ আমাদের যে সিকিউরিটির ব্যাপারটা, মানে একজন ইউজার যদি লগ ইন করে ওই ওয়েবসাইটটাতে বা ওই অ্যাপসটাতে, সেক্ষেত্রে তার ইনফরমেশনগুলো যেন বাইরে কোথাও মানে চলে না যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা প্রোটেকশন রুলস রাখতে হবে, যাতে ইউজার খুব ইজিলি লগ ইন করতে পারে এবং তার ইনফরমেশনগুলোকে সে হাইড রেখে তার ওয়েবসাইটটা ভিজিট করে আবার সে লগ আউট করে ফেলতে পারে, তার ইনফরমেশন যেন বাইরে কোথাও আউট না হয়, এটাই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেন আমাদের যেই ফুল অ্যাপটা মোবাইলের জন্য বা স্মার্টফোন বা ট্যাবলেটের জন্য, সেটা হচ্ছে সাপোজ মেক করা হয়ে গেছে। এখন কাজ কি? মার্কেট ইওর অ্যাপ, তাই না? মানে আমরা যে অ্যাপটা তৈরি করলাম সেটাকে মার্কেট করতে হবে। বিভিন্ন ধরনের গেমিং অ্যাপ যদি হয়, সেক্ষেত্রে আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারি যে তোরা হচ্ছে গেমটা খেলে দেখ যে কেমন হয়েছে অ্যাপটা, এরকম, তাই না? এই যে মার্কেটিং এর বিষয়টা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমরা শেয়ার করতে পারি, আমাদের পার্সোনাল প্রোফাইলে হচ্ছে আমরা ওই অ্যাপসটা শেয়ার করতে পারি, যে অ্যাপসটা হচ্ছে আমরা ক্রিয়েট করছি, আপনারা সবাই ইউজ করে দেখতে পারেন, এরকম। এই যে মার্কেটিং, এটাই হচ্ছে অ্যাপসের জন্য এবং ওয়েবসাইটের জন্য বা যে কোনো কিছুর জন্যই হচ্ছে মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখবো আউটপুট প্রোডাকশন অ্যান্ড এক্সএমএল। এক্সএমএলটাকে দেখেন, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এক্সএমএল এর ফুল ফর্ম হচ্ছে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইটার মাধ্যমে মেনলি হচ্ছে আমরা দেখেন কি করতে পারি, অ্যান এক্সএমএল ডকুমেন্ট মে বি ট্রান্সফর্ম ইন্টু ডিফারেন্ট আউটপুট মিডিয়া টাইপস, অর্থাৎ এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়া টাইপস পেতে পারি। তো এখানে হচ্ছে বিভিন্ন মেথড ইউজ করা হয়। মেথডগুলো দেখেন কি, যে এক্স এক্স এক্সএসএলটি, অর্থাৎ এক্সএসএলটি এখানে কি কি ইউজ হয় দেখেন। এটার ফুল ফর্মটাকে বলে নিই, যে এক্সটেন্সিবল স্টাইল ল্যাঙ্গুয়েজ ট্রান্সফরমেশন, ঠিক আছে। এই এক্সেল এক্স এস এল টি, সরি, এটা অনেক কাছাকাছি ওয়ার্ড মিলে যাচ্ছে। তো এটার ফুল ফর্ম তো আমরা জেনে আসলাম। তো এটার কাজটা কি দেখেন, বিভিন্ন ধরনের এলিমেন্টকে সিলেক্ট করা, ঠিক আছে। এই যে এক্স এস এল টি, এর মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট সিলেক্ট করতে পারি, সিকোয়েন্সটাকে শর্ট করতে পারি, দেন হচ্ছে ডাটাকে সিলেক্ট করতে পারি, এই মেথডটা ইউজ করি, ঠিক আছে। এরপরে দেখেন সেকেন্ডে আছে হচ্ছে অ্যাজাক্স। অ্যাজাক্সের কাজটা কি দেখেন, যে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি, সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে মেক করি, তাই না? তো দেখেন আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাজাক্সের মধ্যে দিয়ে এইচটিটিপি, আমরা যে সার্চ, যে এটা প্রোটোকল সেটা ইউজ করি, সেক্ষেত্রে দেখেন ওয়েব সার্ভারে সেটা কিন্তু কানেক্ট হয়। কানেক্ট হওয়ার পরে এক্সএমএল ডাটা হয়ে, মানে অর্থাৎ এক্সএমএল হওয়ার পরে মানে বিভিন্ন ধরনের মিডিয়া টাইপ হয়, মানে এক্সএমএল দিয়ে কি হয়, বিভিন্ন ধরনের আউটপুট মিডিয়া টাইপগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আসে। দেন সেটা অ্যাজাক্স যেই স্টেজটা সেটা পার করে এইচটিএমএল এ কনভার্ট হয়ে আবার ওয়েব অ্যাপ্লিকেশনে যায়। এই যে মাঝখান থেকে যে অ্যাজাক্সটা কাজ করছে, মানে জাভাস্ক্রিপ্ট থেকে এইচটিটিপি এবং ওয়েব সার্ভার থেকে আবার যে এক্সএমএল ডাটাটা যাচ্ছে, সেটা হচ্ছে আবার অ্যাজাক্স হয়ে এইচটিএমএল হয়ে ওয়েব অ্যাপ্লিকেশনে যাচ্ছে। এই যে মাঝখানে যে কাজটা সেটা হচ্ছে অ্যাজাক্স করে, ঠিক আছে। লাস্টের কাজ হচ্ছে সিএসএস। এখন দেখেন ক্যাসকেডিং স্টাইল শিটস, অর্থাৎ সিএসএসটা একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা কোন ধরনের স্টাইলে হচ্ছে ওয়েবসাইটটা মেক করতে যাচ্ছি, বা কি হবে ওয়েবসাইটের মধ্যে, কোন স্টাইলটা দিলে সুন্দর হচ্ছে, কোনটা দিলে আই ক্যাচিং লাগছে, এই কাজগুলো হচ্ছে আমরা সিএসএস দিয়ে করতে পারি, ঠিক আছে।